দেখো ক্লাস 8 বয়েজ তোমাদের গতকালের ক্লাসটা নেওয়া যায়নি, তারপরে ক্লাসে ইলেকট্রিকের সমস্যার জন্য আমি ক্লাসটা রেকর্ড করেছিলাম, কিন্তু সেই রেকর্ডটা সামহাও তোমার কম্পিউটারে সেভ হয়নি, তো কালকে ক্লাস মিস হয়ে গেছে। তো দেখো কালকে আমি যে জিনিসগুলো পড়িয়েছি, সুতরাং আমি আজকে আরেকবার বলে দেবো। তোমাদের লাস্ট ক্লাস যখন নিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে এক্সারসাইজের প্রবলেমগুলো সোজাসুজি করাবো, কারণ আমরা সব কিছু শিখে গেছি। যোগ বিয়োগ গুণ ভাগ মূলদ সংখ্যা যেগুলো করছিলাম সেগুলো আমরা সব কিছু দেখে নিয়েছি। তো আজকে ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে একদম সরাসরি অনুশীলনী অঙ্কগুলো করবো। অনুশীলনী বলতে তোমাদের গভর্নমেন্টের যে বইটা আছে কি বলে গণিত প্রভাব, ঠিক আছে, গণিত প্রভাব বইটা 41 পাতার অঙ্কগুলো আমি তোমাদের বাড়িতে করতে দিয়েছিলাম, তোমরা আশা করছি কম বেশি করেছো। এবার দেখো এখান থেকে বেছে বেছে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো মনে হয় করে দেওয়ার মতো সেগুলো আমরা আলোচনা করবো। সব অঙ্ক তো একটা ক্লাসে করে দেওয়া সম্ভব নয়, তো আমি চেষ্টা করবো যে যেগুলো দেখে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্ক একটু আলোচনা করা দরকার সেগুলো করে দেবো। তো তোমাদের যদি সেই অঙ্কগুলোর কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা সেগুলো দেখলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে, আর বাকি অঙ্কগুলো করতে সেটা সাহায্য করবে। তো ভালো করে বলবো যে যেভাবে অঙ্কগুলো করছি, ঠিক আছে। তো দিনের শেষে আমাদেরকে তো অঙ্কটা করতে হবে। তোমরা অঙ্ক শিখছো সব ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তোমাকে কি করতে হবে, খাতায় সেটার রিফ্লেকশন দেখাতে হবে। তখন তোমার পরীক্ষার হলে বসবে, তখন অঙ্ক করাটাই ব্যাপার। সুতরাং অঙ্ক করাটা শিখতে হবে। এখানে যে জিনিসটা সব থেকে আগে লক্ষ্য করবে সেটা হচ্ছে আমি একটা স্টেপ থেকে তারপরের স্টেপে কীভাবে যাচ্ছি, ঠিক আছে, কি মানে আমার কি ধারণা থেকে আমি একটা ধাপের পর থেকে তারপরের ধাপে যাচ্ছি। এই জিনিসটা তোমাদের নিজেদের মধ্যে আয়ত্ত করতে হবে। তার জন্য তোমাকে প্রত্যেকটা ধাপ বুঝতে হবে। অঙ্কের যখন আমি সলিউশন করাতে আমি প্রত্যেকটা জায়গা এক্সপ্লেন করে বলে দেবো যে এখান থেকে এটা কীভাবে এলো। তো তোমাকে সেই জিনিসটা সেইভাবে বুঝে নিতে হবে। যদি বুঝে নিতে পারো তখন অন্য অঙ্কের ক্ষেত্রে তুমি সেই ধারণাটাকে তোমার অ্যাপ্লাই করতে পারবে, করে অঙ্ক করতে পারবে। তো দেখো প্রথমে আমি একদম প্রথম অঙ্কটাই পড়াবো, ঠিক আছে। প্রথম অঙ্কটা পড়ালে আশা করছি বেসিক যে জায়গাটা সেটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, আমি লিখে দিচ্ছি পেজ নাম্বার 41, বসে লিখি 3। দেখি 3, পেজ নাম্বার হচ্ছে 41। আচ্ছা, তো প্রথম অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে এরকম। এই হচ্ছে তোমাদের প্রথম অঙ্ক, সমীকরণের সমাধান করো। তো সমীকরণের সমাধান করো, ঠিক আছে, বা সমীকরণগুলির সমাধান করো। তো প্রথমে বুঝতে হবে সমীকরণ কাকে বলে, ঠিক আছে, সমীকরণ কাকে বলে। এই জিনিসটাকে আমরা সমীকরণ কেন বলছি, দেখো এই জিনিসটার মধ্যে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে মাঝে সমান আছে, তার সাথে বাঁদিকে একটা কোনো রাশি আছে আর ডান দিকে কোনো একটা রাশি আছে। এই দুটো রাশির মধ্যে আমরা তুলনা করছি। কিভাবে তুলনা করছি, বলছি যে এই দুটো রাশি হচ্ছে সমান। এবার সমীকরণ তাহলে যখন আমরা দুটো আলাদা আলাদা রাশিকে সমান করবো বলে তুলনা করবো, সেই জিনিসটাকে আমরা বলবো সমীকরণ। তো সমীকরণের সমাধান বলতে কি বোঝাবে, সমীকরণের সমাধান বলতে বোঝাবে যে এই সমীকরণের মধ্যে যে আননোন মানে অজ্ঞাত যে রাশি আছে, ঠিক আছে, যে রাশিটা বা যে রাশিমালা যে চলরাশি আছে, সেই চলরাশির মান যারা আননোন আছে, ঠিক আছে, সেটার ভ্যালু নির্ণয় করা। যেমন হচ্ছে তোমার x আছে, চলরাশি কি আছে, এখানে চলরাশি হচ্ছে x, ঠিক আছে। তো x এর মান নির্ণয় করাটাই হচ্ছে আমাদের সমীকরণের সমাধান। তো আমাদের যখন এরকম সমীকরণ দেবে তখন আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে x এর মান নির্ণয় করা। x এর মান আমরা যে মুহূর্তে নির্ণয় করতে পারবো তখনই আমরা সেটাকে বলতে পারবো আমাদের এই সমীকরণের সমাধান। তো দেখো x এর মান কিভাবে নির্ণয় করতে পারি। তো সমীকরণে দেখো একটা জিনিস সেটা হচ্ছে দুদিক, তোমরা নিশ্চয়ই আগে সমীকরণ পড়েছো, তবুও আমি একবার বলে নিচ্ছি। সেটা হচ্ছে সমীকরণের দুটো দিক থাকছে, একটা হচ্ছে আমার এটা বাম হাত, ঠিক আছে, এটা হচ্ছে বাঁ দিকে আছে, তাহলে হচ্ছে এটা বাম হাতটা কি লেফট হ্যান্ড সাইড, তাই তো, লেফট হ্যান্ড সাইড LHS, ঠিক আছে। আর এটা আমার ডান হাত, এদিকে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো
আর এইচ এর মধ্যে এই যে তুলনা এটাকে আমাদের বলা হচ্ছে সমীকরণ। তো এই সমীকরণটা সমাধান করতে গিয়ে আমরা দেখব যে কিভাবে করতে হয়। তো দেখো এরকম আরো একটা জিনিস থেকে গেল অঙ্কের এটাই মজা, অঙ্কে হচ্ছে প্রত্যেকটা পদে পদে, ঠিক আছে? তুমি যখনই আমি ক্লাস শুরু করার আগে একটাই কথা বললাম যে আমি যখন অঙ্ক করব তখন তার প্রত্যেকটা স্টেপ কেন করছি, কেন লিখছি, এই জিনিসটা, এই প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝতে হবে। যদি একবার বুঝে যাও ব্যাস, তারপর আর তোমাকে আর সেটা নিয়ে চিন্তা করতে হবে না। পরবর্তীকালে তোমার অঙ্ক করতে দেখবে নিজেরই সাহায্য করছে সেটা। সেই জন্য সবাইকে বলবো যে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝে নিতে হবে। তো আমি দেখো এই সাইনটা কেন লিখলাম, এই সাইনের জায়গায় তিন রকম ভাবে লেখা যায়, ঠিক আছে? মোট তিন রকম ভাবে লেখা যায়। আইদার তুমি এই সাইন লিখতে পারো অর কি লিখতে পারো, কমা লিখতে পারো, আর অর দিয়ে কমা লিখতে পারো, ঠিক আছে? তো এই বা কমা আর অর একই জিনিস, ঠিক আছে? এই বাংলায় যেটাকে আমরা বা বলি, ইংরেজিতে সেটাকে হচ্ছে অর। তো এটা হচ্ছে বাংলা আর ইংরেজি, এটা কিছুই না, ঠিক আছে? এটা হচ্ছে বাংলা আর ইংরেজি, সেটা কিছুই না। তো তোমরা এই তিনটির মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো। এই সাইনটার একটা নাম আছে, এই সাইনটার নাম হচ্ছে ইমপ্লাইড সাইন। এটা হচ্ছে এটা হচ্ছে ইমপ্লাইড সাইন। ইমপ্লাই মানে কি, মানে এই জায়গাটা যেখানে পর্যন্ত আমরা আছি 7x 40, 7x 40, এই জায়গাটা যেখানে আমরা আছি সেই জায়গা থেকে আমরা কি কি বলবো, ইমপ্লাই বাংলা হচ্ছে আমরা যে পরবর্তী যে সিদ্ধান্তটা আনতে পারি, ঠিক আছে? তো এই জায়গা থেকে আমার পরের লাইনে কি সিদ্ধান্তে আসতে পারি, এই সিদ্ধান্তের কথা হচ্ছে ইমপ্লাই। তো তোমরা এই সাইন ইউজ করতে পারো, বা কমা লিখতে পারো, অথবা তোমরা লিখতে পারো অর দিয়ে কমা, ঠিক আছে? একই জিনিস। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে জিনিসটা করবে অঙ্কে, ঠিক আছে, সেটাই যেন পুরো অঙ্কে, পুরো খাতায় তোমার সেই জিনিসটাই থাকে। যেমন একটা অঙ্ক করতে গিয়ে তুমি প্রথম লাইনে ইমপ্লাই সাইন লিখলে, পরের লাইনে কি বা কমা লিখলে, তারপরের লাইনে অর লিখলে, তাহলে কিন্তু হবে না, সেটা বললে হবে না। তুমি তোমার চয়েস, ঠিক আছে? তোমরা যারা ভিডিও দেখছো তাদেরকে বলছি, ভাইদের বলছি, তোমাদের চয়েস, পুরোটাই হচ্ছে তোমাদের চয়েস। তোমরা চয়েস করে নাও, এরকম থাকতে হবে তোমরা কোনটা দিয়ে লিখবে, কিন্তু যেটা চয়েস করে নেবে সেই চয়েসটাতে তোমাদের স্টিক থাকতে হবে, মানে সেই চয়েসটাকেই তোমার থ্রু আউট দ্য প্রবলেম তোমাকে সেই চয়েসটাকেই মেইনটেইন করে যেতে হবে, ঠিক আছে? তো আমার সাজেশন যদি চাও আমি বলবো তোমরা এটা ইউজ করতে পারো বা এই চিহ্নটা ইউজ করতে পারো। এই চিহ্নটা ইউজ করলে কি কোনো জায়গায় কোনো কনফিউশনের কোনো জায়গা নেই। আর বাবা লিখতে বারণ করছে এই কারণে, কারণ হচ্ছে যখন তোমাদের মধ্যে যারা অঙ্ক নিয়ে পরবর্তীকালে হায়ার স্টাডিজ করবে তখন তো সেক্ষেত্রে সব ইংরেজি হয়ে যাবে। এখন যেমন তোমরা ডিজিটগুলোকে ইংরেজিতে লিখছো, 7 লিখছো, 14 লিখছো, তাই তো? এই ডিজিটগুলোকে তোমরা কিসে লিখছো, ইংরেজিতে লিখছো। যখন তোমরা পরে আরো সায়েন্স নিয়ে পড়বে বা 11 12 যখন ম্যাথস থাকবে তখন দেখবে সমস্তটাই তোমাকে ইংলিশে লিখতে হচ্ছে। তখন সেক্ষেত্রে এই বাংলা জিনিসটা আর কোনো ভ্যালিডিটি থাকবে না, বাংলা বলে কিছু থাকবে না। আর এটা বাংলা একটা বাংলা কথা, তো বাংলা জিনিসটা থাকবে না। তোমরা এখন থেকে অভ্যাস করতে পারো অর কমা লিখে, অথবা কিছু লিখতে হবে না, শুধু চিহ্নটা লিখবে, ব্যাস তাহলেই হবে। আমি নিজে দিকে যেটা করি সেটা হচ্ছে এই চিহ্নটা লিখে করার চেষ্টা করি। কিন্তু আমার কথা সবাইকে না মানলে হবে, সবাই নিজে চয়েস, যার যেটা পছন্দ সেটা করতে পারো। কিন্তু ওই একটাই কথা, যে জিনিসটা চয়েস করবে সেই জিনিসটা তোমাকে অলওয়েজ মেইনটেইন করতে হবে, ঠিক আছে? তো দেখো এই নিয়ে আমার কথা বেরিয়ে গেল। তো আমি এই সাইনটা ইউজ করছি, এবার যার যেটা পছন্দ সেই জায়গায় তা দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার আমরা কি দেখো, আমি বলেছিলাম এবার দেখো এখানে আছে 7x। আমি বলেছিলাম কি বীজগণিতের বেলায় যখন দুটো রাশিকে আমরা পরপর লিখি তখন তার মানে সেটাকে কি হিসাবে লিখি, গুণ হিসাবে প্রকাশ করি, তাই তো? যখন আমরা x আর y যখন পরপর লিখি তখন সেক্ষেত্রে আমরা সেটা বুঝি হচ্ছে x মাল্টিপ্লাইড বাই y বা x প্রোডাক্ট y, x গুণিতক y, এটাকে আমরা xy হিসাবে লিখি। তো এটা হচ্ছে কিন্তু এছাড়া পাটিগণিতের ক্ষেত্রে সেরকম হয় না। তো এগুলো আমি তোমাদের সব বলে দিয়েছিলাম যে পাটিগণিতের ক্ষেত্রে ধরো আমরা এরকম লিখি 2c, এটাকে আমরা কি বুঝবো, এটাকে আমরা 23 বুঝবো, এটাকে আমরা 2 গুণিতক 3 বুঝবো না। 2 গুণিতক 3 মানে হয়ে যাচ্ছে 6, সেটা আলাদা জিনিস, আর 23 আলাদা জিনিস। যখন 2c পাশাপাশি লিখবো তখন আমরা 23 বুঝবো। আর বীজগণিতের বেলায় ব্যাপারটা অন্যরকম। বীজগণিতের বেলায় যখন আমরা a লিখবো তখন পাশাপাশি লিখবো তখন আমরা বুঝবো এটা হচ্ছে a গুণিতক b, ঠিক আছে? a গুণিতক b তখন পাশাপাশি লিখবো। তাহলে এখানে এই যে 7 এর x আছে, ঠিক আছে, x আছে, তার মানে এটা হচ্ছে বীজগণিতিক রাশিমালা, এটাকে ভেরিয়েবল বা চলরাশি বলে। তার মানে এটা কি বুঝবো 7
গুণিতক x, 7 গুণিতক x। আচ্ছা দেখো এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে ধরো 7 গুণিতক x আছে, তাহলে আমরা আচ্ছা এটা প্রথমত করছি তো প্রথম অঙ্কের জন্য আমি এটাকে লিখবো, ঠিক আছে 7 গুণিতক x হিসেবে লিখবো, কিন্তু আমরা যখন পরবর্তীকালে অঙ্ক করব তখন শুধুমাত্র বুঝে নেব যে 7x থাকলে সেটা 7 মাল্টিপ্লাইড বাই x, তখন আমরা বারবার করে সেটাকে লিখবো না। দেখো তাহলে আমরা প্রথমবারের জন্য লিখছি 7 গুণিতক x সমান 40, ঠিক আছে। তাহলে 7x টাকে আমরা কিভাবে লিখলাম 7 গুণিতক x, বাদ বাকি যেমন ছিল তেমন লিখেছি, আর এটা ইনপ্লাস সাইন দিয়েছি, ঠিক আছে। যেহেতু মাঝে সমান আছে, ঠিক আছে, মাঝে সমান আছে মানে এটা একটা সমীকরণ, তাই আমরা এখানে শুধু সমান দিয়ে লিখতে পারি না, এরকম লেখা যায় না, এরকম হয় না, দুটো সমান দিয়ে এরকম লেখা যায় না, তাহলে তোমাকে আইদার এই সাইন দিতে হবে আর বাবা লিখতে হবে না ওরা লিখতে হবে, এই হচ্ছে কথা। চলো পরের স্টেপে আবার আমাকে সেই সাইন ইউজ করতে হবে, তোমরা নিজের মতো ইউজ করো, বাবা লিখতে পারো ওরা লিখতে পারো, যা ইচ্ছা। এবার দেখো যেটা আমরা আসল কাজ পুরো অঙ্কটা করি, এতক্ষণ তো আমি অঙ্কর স্ট্রাকচার নিয়ে গল্প এত কিছু অনেক কিছু বললাম, এবার অঙ্কটা করতে গেলে আমাকে কি করতে হবে, আমার উদ্দেশ্য কি আমি প্রথমে বলেছিলাম যখনই আমাকে বলবে সমীকরণের সমাধান নির্ণয় করো, তখন আমার উদ্দেশ্য হচ্ছে x এর ভ্যালু নির্ণয় করা, x এর মান নির্ণয় করা। x এর মান আমরা এখানে কিভাবে নির্ণয় করতে পারি, তো x এর মান আমরা এখানে কিভাবে নির্ণয় করতে পারি, দেখো x এর মান নির্ণয় করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা দেখো একটা সমীকরণ যে আছে, সমীকরণ জিনিসটা কি রকম হয়, সমীকরণ হচ্ছে মাঝখানে সমান দেওয়া আছে, তারপর দুটো রাশির তুলনা করছি আমরা, তার মানে এই রাশির বাঁ দিকে আমরা যে জিনিসগুলো করব যোগ, যা কোনো কিছু দিয়ে যদি যোগ বিয়োগ গুণ ভাগ করি, সেই একই জিনিস যদি আমরা ডান দিকে করি সেই সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করি, তাহলে তার মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা সেক্ষেত্রে সেই জিনিসটাকে কাজে লাগাবো। এখানে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ 7 দিয়ে গুণ আছে, এটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করে দিই তাহলে 7 আর 7 ক্যান্সেল আউট হয়ে গিয়ে শুধু x পড়ে থাকে, তাই তো। তাহলে আমরা x এর মান নির্ণয় করতে পারি, তাহলে আমরা কি করব 7 মাল্টিপ্লাইড বাই x ডিভাইডেড বাই 7 করতে পারি, ঠিক আছে। তাহলে আমি বলেছি বাঁ দিকে যা করব যে সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করব, ডান দিকে আমরা তাই করব, ডান দিকে কি করতে হবে, ডান দিকে আমাদের করতে হবে 14/7। দেখো বুঝতে পারলে কি এখানে আমরা 7 আর x এর মাল্টিপ্লাই ছিল সেটাকে 7 দিয়ে ভাগ করেছি, মানে ডান দিকেও আমরা 7 দিয়ে ভাগ করলাম, এখানে 7 দিয়ে ভাগ কেন করলাম, যাতে 7 আর 7 ক্যান্সেল আউট হয়ে যায়, যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে শুধুমাত্র x পড়ে থাকে, তাহলে আমরা x এর মান নির্ণয় করতে পারবো। আমাদের উদ্দেশ্য সেটাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে x এর মান নির্ণয় করা, তাহলে সেটাই আমরা এখানে করতে পারবো। দেখো তাহলে 7 দিয়ে যদি কাটি 7 এর কে 7 আর 7 এর কে 7, আচ্ছা ক্যান্সেল আউট হলো, 7 দিয়ে কাটলে 7 এর কে 7, 7 দিয়ে 14, ঠিক আছে হলো। তাহলে কি থাকলো, উপরে থাকলো হচ্ছে 1 আর x এর মাল্টিপ্লিকেশন, মানে হচ্ছে পুরো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে কি হয় সেটাই হয়, তাহলে x, আর নিচে থাকলো কি 1, আর এদিকে কি থাকলো 2 আর 1, 2/1 নিচে থাকলো। দেখো বড় সংখ্যার নিচে 1 থাকে সেটা লেখার দরকার হয় না, মানে সেই সংখ্যাটাই হয়, এটা তো লেখা যায় 2 = 2/1, 3 = 3/1, -5 = -5/1, এটা লেখা যায়, ঠিক আছে অলওয়েজ তাই হয়। তাহলে আমরা এই জিনিসটাকে নিচে 1 করে লিখবো না, তাহলে আমাদের অ্যানসার কি হবে, এরপরে পরের স্টেপে আমাদের অ্যানসার হবে x সমান 2, এই হয়ে গেল আমাদের উত্তর। x সমান 2 কে হয়ে যাবে, x এর নিচে 1 আছে তাহলে 1 টা বাদ দেব, আর 2 এর নিচে 1 আছে মানে 1 টা লিখবো না, তাহলে হয়ে গেল x সমান 2, x সমান 2, এই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে x এর মান বেরিয়ে গেল, x এর মান যে মুহূর্তে বেরিয়ে গেল তখন আমরা বলতে পারবো আমাদের সমীকরণের সমাধান সম্পন্ন হয়েছে। সমীকরণের সমাধান কি হলো, x এর মান 2, এটাই হলো সমীকরণের সমাধান। দেখো সবাই এখন বুঝতে পেরেছো তো। এবার আরেকটা এরকম পড়াই, এটা খুব সোজা ছিল, প্রত্যেকের খাতায় নোট করে নাও, প্রত্যেকের খাতায় লিখে নাও, সেগুলো ঠিক নোট করে নাও। যে খাতায় লিখতে পারোনি সে এখানে ভিডিও পজ করে লিখে নাও, কারণ আমি একটু মুছে দেবো, আমি সরে যাচ্ছি একবার, সরে যাওয়ার পর ভিডিও পজ করে লিখে নাও।
আছে পরেরটা তৈরি করলাম পরেরটা আছে b এর আছে 4p plus 32 সমান 0 এটা বুঝতে পারছো এই যে আছে একটু বাই পাস করো তো 4p plus 32 equals to 0 ঠিক আছে তাহলে এখানে LHS আর RHS দেখতে পাচ্ছ তাহলে LHS 4p plus 32 আর RHS আছে 0 তো এটা আমরা কিভাবে করব তাহলে এখানে সমীকরণের সমাধান বলতে আমরা কার মান নির্ণয় করব এখানে p এর মান নির্ণয় করব pটাই হচ্ছে আমাদের এখানে চলরাশি আগে সমীকরণের ক্ষেত্রে আমরা x এর মান নির্ণয় করেছিলাম কারণ সেখানে চলরাশি হিসেবে ছিল x আর এখানে হচ্ছে চলরাশি হিসেবে আছে তোমার p তাহলে এখানে আমরা p এর মান নির্ণয় করব তো কিভাবে নির্ণয় করব দেখো দেখো এখানে p এর কাছে যেতে হবে তার জন্য আমাদের কি করতে হবে এই 32 টাকে পর্যন্ত সরাতে হবে তাই তো 32 টাকে কিভাবে সরাবো দেখো এখানে প্লাস 32 আছে ঠিক আছে প্লাস 32 আছে তাহলে আমরা যদি এখানে মাইনাস 32 করে নিই তাহলে এটা সরে যাবে তাই তো দেখো তাহলে পরের স্টেপে কি করব এই আবার এটা সাইন দিলাম দিয়ে 4p 32 থেকে -32 বললে দেখো এখানে -32 করেছি আমি বলেছি যে কাজ আমরা বাঁদিকে করব সেই একই কাজ আমরা ডান দিকেও করব তাই তো তাহলে এখানে যদি -32 করি তাহলে এদিকে হচ্ছে আমাকে -32 করতে হবে তাহলে 0 ছিল -30 ঠিক আছে -32 বললাম তাহলে এখানে কি দাঁড়াবে এখানে দেখো +32 আর -32 একটু ক্যান্সেল আউট হয়ে যাবে তাই তো হয় পুরো সংখ্যা যোগবিয়োগের ক্ষেত্রে তাহলে একটু বাদ গেল আমরা কি করে রইল 4p তাহলে শুধুমাত্র 4p রইল তোমার এদিকে কি রইল 0 -32 তাহলে কি থাকবে -32 তাই তো জিরোর সাথে কোন সংখ্যা যোগ বিয়োগ গুণভাগ করলে সেটাই থাকে তাহলে যোগ বিয়োগ করলে সেটাই থাকে গুণভাগ যোগ বিয়োগ করলে সেটাই থাকে তাহলে এবার আমাদের ইকুয়েশনটা দেখো সেটা দাঁড়িয়ে গেল কিসে দাঁড়িয়ে গেল দেখো 4p -32 এবার আগের মতো দেখতে আগের ইকুয়েশনটা কি ছিল আগের ইকুয়েশন ছিল 7x 14 তাই তো ছিল দেখো এই ইকুয়েশনটা আমরা সেরকম দেখতে হয়ে গেছে সেখানে আমরা কি করেছিলাম 7 দিয়ে দুদিকে ভাগ করেছিলাম ভাগ করে আমরা কি করেছিলাম ভাগ করে তারপর 7 7 ক্যান্সেল আউট হয়ে গিয়েছিল দিয়ে x এর ভ্যালু বেরিয়ে গিয়েছিল এখানে আমরা তাই করব তাহলে আমরা এখানে কি দিয়ে ভাগ করব 4 দিয়ে ভাগ করব 4 ক্যান্সেল আউট হয়ে গিয়ে ভ্যালু বেরিয়ে যাবে তাই তো তাহলে এই যে 4 দিয়ে ভাগ করব এটা আমরা এখানে লিখব না আমি বলেছিলাম কি এবার আস্তে আস্তে আমরা আরো সহজ পদ্ধতির দিকে যাব আমরা এখানে ভাজলাম 4 তারপর 4 দিয়ে কাটলাম ওদিকে ভাগ করে লিখলাম এটা করব না মানে এখানে এই যে 4 দিয়ে আমরা 4 ক্যান্সেল আউট করে দিয়েছিলাম তো এটা আমরা করছি না তার বদলে কি করব ডাইরেক্ট এখানে কি লিখব ঠিক আছে ডাইরেক্ট কি আমরা লিখলাম কারণ হচ্ছে 4 দিয়ে ভাগ করে 4 ক্যান্সেল আউট হয়ে সেই স্টেপটা আমাদের আর করার দরকার নেই তো ডাইরেক্ট আমরা কি লিখলাম তখন আমরা কি করেছি 4 দিয়ে ভাগ করে তাহলে এদিকে 4 দিয়ে ভাগ করতে হবে তাহলে হবে -32/4 দেখো এই জিনিসটা কিভাবে দেখতে হয় সমীকরণ কিভাবে দেখতে হয় সেটা সেই জিনিসটা দেখে নাও এখানে এই জিনিসটাকে এইভাবে দেখতে হবে ধরো 4টা এখানে গুণ হিসাবে ছিল যখন সাইড চেঞ্জ করলো মানে কি একটু অন্য দিকে ছিল LHS ছিল তাই তো এই দিকটা তোমার LHS ছিল সমীকরণে এই দিকটা হচ্ছে LHS আর এই দিকটা সমীকরণে ছিল RHS তাই তো তাহলে এই যখন LHS থেকে RHS এর দিকে এলো এই 4টা তখন কি হলো এখানে গুণ হিসাবে ছিল 4 আর p মানে 4 p মানে হচ্ছে 4 মাল্টিপ্লাই বাই p তাহলে গুণ হিসাবে ছিল তখন এই দিকে এসে a হয়ে গেল হাফ এইভাবে জিনিসগুলোকে দেখতে হয় এখানে ছিল গুণ এদিকে এসে হয়ে গেল হাফ আর যেই নেমে চলে এলো তখন কি করে রইল একা ঠিক আছে এইভাবে জিনিসগুলোকে দেখতে হবে 4p 4 এখানে গুণ হিসাবে ছিল দিয়ে এখানে 4 নিচে নেমে চলে এলো হাফ হয়ে 32 এর নিচে নিয়ে হয়ে গেল 32 এর নিচে 4 আর কি এখানে পড়ে রইল একা ঠিক আছে সিমিলারলি তোমরা এই স্টেপটাকে নাও করতে পারো ঠিক আছে দেখো তোমরা এই স্টেপটাকে আমি মুছে দিলাম এগুলো তোমাদের আস্তে আস্তে শিখতে হবে এগুলো তোমাদের সবসময় বলবো না ঠিক আছে এই স্টেপগুলোকে প্রথম কল্পনা করেছিলাম মনে হয় স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম পরের নম্বর ক্ষেত্রে আমরা এখন দেখাবো না দেখো এখানে কি করতে দেখো এখানে যেটা বললাম সেটা হচ্ছে এখানে কি ছিল 4p +32 কোন দিকে ছিল LHS এর দিকে ছিল তাই তো +32 ছিল LHS এর দিকে এবার এই +32টা RHS এর দিকে যখন এলো তখন হলো -32 ঠিক আছে আর জিরোর সাথে যোগ বিয়োগ করলে কোনো অসুবিধা নেই তাহলে 4p
আমরা জেনে রাখবো কিন্তু দুদিকে একই অপারেশন করেছে তার জন্য এরকম করব, কিন্তু যখন আমরা সমাধান করব সমীকরণ তখন আমরা কি করব -32 এদিকে ছিল সেটা আমরা স্থান পরিবর্তন করে এই লেফট হ্যান্ড সাইড থেকে আর রাইট হ্যান্ড সাইডের দিকে নিয়ে এলাম, তখন হয়ে গেল এটা -32 প্লাস 32 ছিল sin চিহ্ন থেকে -32। তারপর সেটাকে কি করলাম চারটা গুণ হিসাবে ছিল 4p মানে হচ্ছে 4 মাল্টিপ্লাই বাই p, তাহলে সেটা হয়ে গেল এদিকে এসে ভাগ। ঠিক আছে, তাহলে গুণ থাকলে ভাগ হয়ে গেল, যোগ থাকলে বিয়োগ হয়ে গেল, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে যখনই আমরা সাইড চেঞ্জ করব LHS থেকে RHS এর দিকে যাব, যদি গুণ থাকে তাহলে হয়ে যাবে ভাগ, আর যদি ভাগ থাকে হয়ে যাবে গুণ, আর যোগ থাকলে হয়ে যাবে বিয়োগ, আর বিয়োগ থাকলে হয়ে যাবে যোগ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেটটা করে নিই, ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার সেই নিয়ম শিখিয়ে দিয়েছিলাম, তাহলে কি করব প্রথমে আমরা চিহ্ন দেখব, চিহ্ন কি হবে এখানে এখানে মাইনাস আছে আর এখানে কিছু নেই মানে প্লাস আছে, মাইনাস আর প্লাস ঠিক আছে অল্টারনেট করছে, সেই একই কথা অল্টারনেট করলে কি হয় মাইনাস হয়, তাহলে এখানে হয়ে গেল মাইনাস। আমরা চিহ্ন কি হবে ঠিক করে নিয়েছি, যে মুহূর্তে আমরা চিহ্ন কি হবে ঠিক করে নিয়েছি, তারপর আমাদের কাজ শুধুমাত্র পড়ে রইল ক্যালকুলেশনটা। ক্যালকুলেশন কি হবে 4 থেকে নিয়ে যাবে, 4 একে 4 আর 4 আসবে 32, তাই তো? তাহলে পড়ে রইল 8/1। তো 8/1 টাকে আমরা লিখবো না, নিচে 1 আর লিখবো না, তাহলে কি লিখবো শুধুমাত্র, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র লিখবো আমরা 8, আর এখানে মাইনাসটা যেমন ছিল তেমন লিখে দেবো, আর 8/1 এর জায়গায় শুধুমাত্র লিখবো 8, তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল -8, তাই তো? দেখো এখানে কিন্তু আমি সমান দিয়ে লিখেছি, কেন? কারণ আমি এখানে পিটাকে লিখছি না, আমি এটা সমান এটা সমান এটা এরকম ভাবে লিখেছি, ওই জন্য এখানে সমান দিয়েছি, এখানে আমাকে ইমপ্লাই সাইন বা বাবা মা দিতে হয় না। কিন্তু যখন ওটা সমীকরণটা তার পরের লাইনে আমরা লিখবো তখন সেক্ষেত্রে ইমপ্লাই সাইন বা বাবা মাকে ইউজ করব। এখানে বুঝতে পারলেন ক্যালকুলেশনটা? তাহলে কি হলো প্লাস আর মাইনাস ছিল, ঠিক আছে, প্লাস আর মাইনাসের জন্য মাইনাস হলো, তারপর কাটাকাটি করে আমরা এখানে 8 পেলাম, এখানে 1 পেলাম, তাহলে 4/1, তাহলে -8/1, 8/1 কে আমরা 8 লিখবো, তাহলে হলো -8 -8 হলো, তাহলে কার মান হলো p এর মান, তাহলে আমরা এখানে কি লিখতে পারি অতএব p এর মান হলো -8। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের সমীকরণের সমাধান। তাহলে সমীকরণের সমাধান কি হলো p সমান -8, এটা হলো আমাদের সমীকরণের সমাধান। আচ্ছা হচ্ছে সমাধান ঠিক আছে। এবার একটা এই 15 নম্বরটা দেখো, আমি এত কিছু আর বলবো না, এই নম্বরটা এত কিছু বুঝিয়ে বললাম, এই 15 নম্বরের ফটাফট স্টেপগুলো করব, তোমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে চট করে। দেখো এই এটা সবাই খাতায় নোট করে নাও, পজ করে লিখে নাও, তো পয়েন্ট খাতায় নোট করে নাও, ঠিক আছে, আবার বুঝে দিচ্ছি। और ये क्या कर सकते हैं 5n माइनस তাহলে এটা চটপট কি করব ইমপ্লাই সাইন দিলাম, এখানে কি আছে এখানে কার মান নির্ণয় করতে হবে, m এর মান নির্ণয় করতে হবে, এটা হচ্ছে এখানে চলরাশি, তাহলে m এর মান নির্ণয় করব, এটাকে m এর রাশিগুলোকে বাঁধিয়ে রাখবো, আর এই ছাড়া যে সব রাশিগুলো আছে সেগুলোকে ডান দিকে নিয়ে যাব। এই জিনিসটা ভালো করে মাথায় রাখো, যখন আমি m এর মান নির্ণয় করব তখন m এর যে সমস্ত রাশিগুলো আছে সেই রাশিগুলোকে আমরা লেফট হ্যান্ড সাইডে রাখবো, আর m ছাড়া যে সব রাশিগুলো আছে সেগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে কি করব 5mটাকে এখানে রাখলাম, আর -3 এর সাথে কোনো m নেই তো, তাহলে -3 কে কি করব ডান দিকে নিয়ে যাব, তাহলে -3 যদি ডান দিকে যায় তাহলে কি হয়ে যাবে বললাম কি মাইনাস থেকে প্লাস, তাহলে এখানে থেকে গেল প্লাস প্লাস আমার সংখ্যা আগে থাকলে লিখি না তো, তাহলে হলো। এবার নেক্সট কি হবে দেখো, নেক্সট কি হবে, এটা কি আছে কি হিসাবে আছে 5 আর m মানে 5 আর m এর গুণফল হিসাবে আছে, তাহলে 5 কে যদি এদিকে নিয়ে আসে তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, 5 এর নাম হবে নেমে এসে নিচে বসে পড়বে, তাহলে m সমান 3/5 তো সেম দেখো কথা হচ্ছে কেন দু লাইনে হয়ে গেল। এই জিনিসটা তোমাদেরকে আয়ত্ত করতে হবে, এখানে গুণ হিসাবে ছিল সেটা এখানে গিয়ে হয়ে গেল ভাগ, ঠিক আছে, ভাগ হয়ে গেল মানে 3 এর নিচে
সেই চলরাশি ছাড়া যদি অন্য কোনো টার্ম থাকে সেগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাবো। সেটা আমরা একটা অঙ্ক করে ফেলি, দেখো সবাই নোট করে নাও। যেটা আছে এই আছে, ঠিক আছে 6y সমান 5 প্লাস y। আমি এই মাত্র কি করলাম, এখানে চলরাশি কি, এখানে চলরাশি হচ্ছে y, তো y এর মান নির্ণয় করতে হবে এখানে। তাহলে আমাকে কি করতে হবে, চলরাশিকে টার্মগুলোকে বাঁ দিকে রাখবো, বাকি সমস্ত চলরাশি ছাড়া টার্মগুলোকে ডান দিকে রাখবো। চলরাশির সাথে টার্ম কি আছে, 6 আছে, এটা বাঁ দিকে আছে। আর একটা চলরাশির টার্ম আছে এখানে y, তাহলে এটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে পরের লাইনে কি লিখবো, 6y যেমন ছিল তেমন থাকবে। আর কি করব, এটা কি আছে প্লাস y আছে, সাইড চেঞ্জ করে এদিকে আসবে, তাহলে কি হয়ে যাবে মাইনাস y। তাহলে মাইনাস y সমান এখানে কি করে রইলো, 5 যেমন ছিল তেমন করে রইলো। এতে চলে গেছে দিকে, তাহলে এদিকে নিয়ে চলে এসেছে, তাহলে 5 একা করে রইলো, ঠিক আছে। এটা প্লাস y ছিল, এদিকে চলে এসেছে মাইনাস y হয়ে গেছে। তাহলে 6y মাইনাস y কত হয়, 6y 6টা y ছিল, তার থেকে একটা y চলে যাচ্ছে, ঠিক আছে। মাইনাস 6 মাইনাস 1 মানে 5, তাহলে যাচ্ছে 5y, ঠিক আছে। 5y সমান তাহলে এটা গেল 5, ঠিক আছে। তাহলে 6y থেকে একটা y বাদ দিচ্ছি, তার মানে 5y হলো, তাহলে 5y 5। তাহলে এবার কি করব, y এর মান নির্ণয় করতে হবে। তো এখানে কি আছে, গুণ হিসাবে আছে, তাহলে এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে y সমান 5 থেকে ছেড়ে চলে গেল, তাহলে পড়ে হলো y, 5 কোথায় ছেড়ে কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। তাহলে হচ্ছে 5/5, 5/5 মানে 5 থেকে গেলে 1, তাই তো। 5/5 মানে 1, তাহলে সমান লিখব 1। তাহলে আমাদের উত্তর কি হলো, উত্তর হলো y সমান 1, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাজ, এইভাবে আমাদের সমীকরণকে সমাধান করতে হয়। আর তোমার মূলদ সংখ্যার সমীকরণ দেওয়া থাকে, এইভাবে সমাধান করতে হবে। তো এইভাবে তোমরা বাকিগুলো করার চেষ্টা করবে, আশা করছি হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, সবটাই বলে দিয়েছি। বাকি তো এমনি সাধারণ যেগুলো যোগ বিয়োগ আছে সেগুলো তো আমি আমাদের ক্লাসে করিয়েছি। তো আজকে সমীকরণের ব্যাপারটা বলে দিলাম, ঠিক আছে। হয় নোট করে নাও খাতায়, ঠিক আছে। আশা করছি কোনো জায়গায় বুঝতে অসুবিধা নেই। এখানে আমরা বলেছি কি, y এর টার্মগুলোকে বাঁ দিকে নিয়ে এলাম, 6y মাইনাস y করলাম, কেন, কারণ প্লাস y ছিল ওদিকে, প্লাস y থেকে মাইনাস y হয়ে গেল। 5 যেমন ডান দিকে পড়েছিল সেই একা পড়ে থাকবে। তারপর 6y থেকে y বাদ দিলে 6টা y ছিল, তার থেকে একটা y বাদ দিচ্ছি, 5টা y পড়ে রইল, আর সমান 5 যেমন করে থাকলো। 5y মানে কি, 5y y এর গুণফল, আর এখানে 5 নেগেটিভ হয়ে নিচে চলে যাবে, মানে 5 এর দিকে যদি চলে যায় তাহলে হবে ভাগ, তাহলে y এখানে পড়ে রইল, ভাগ হয়ে যাবে 5/5 মানে হচ্ছে 1, তাহলে y এর মান বেরিয়ে গেল 1, ঠিক আছে। চলো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। আর ঠিক আছে, তো বাকি অঙ্কগুলো তোমরা ওই খাতায় প্র্যাকটিস করবে, বাড়িতে প্র্যাকটিস করবে নিজে নিজে জায়গায়। আর এখানে অঙ্ক করার তো দেখছি, তো ঠিক আছে বাকিগুলো করো। আজকে ক্লাসটা এখানে শেষ করতে হবে, টাইম হয়ে গেছে। তো বাকি দেখো এই কোর্সে তোমার পেজ নম্বর 41 এ তোমার যে অঙ্কগুলো আছে 2 থেকে বাকিগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে। আমি জি পর্যন্ত মোটামুটি সবগুলো করে দিলাম, খালি এফ এরটা বাদ দিয়েছি, এফ আর ই বাদ দিয়েছি। এফ আর ই এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, যেগুলো করলাম না সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে প্রত্যেকটা। আমি একের দাগের 3টে অঙ্ক করালাম বোধহয়, এ বি করিয়েছি, সি ডি করিয়েছি, ঠিক আছে। 4টে অঙ্ক করিয়েছি, এ বি ডি আর জি, এই 4টে অঙ্ক করিয়েছি। এই 4টে অঙ্ক তোমরা এখান থেকে দেখে নেবো, দেখে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করবে। যদি বুঝতে পেরে গিয়ে থাকো তাহলে কোনো অসুবিধা হবে না বাকিগুলো করার। আর যদি বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে ওই একই কথা, ভিডিওটা আরেকবার দেখবে, কীভাবে অঙ্কগুলো করলাম, কীভাবে স্টেপগুলো হচ্ছে। অঙ্ক পড়ার নীতি হচ্ছে, আমি বারবার একই জিনিসই বলছি, সেটা হচ্ছে তোমাকে প্রত্যেকটা স্টেপ বুঝতে হবে। এই স্টেপ থেকে তার পরের স্টেপ আমি কীভাবে লিখলাম, কীভাবে জিনিসগুলোকে লিখছি, কী চিহ্ন ব্যবহার করছি, ঠিক আছে। তো সেই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। চলো আজকে তো ক্লাস এখানে শেষ হলো, পরের ক্লাসে আবার দেখা হবে। পরের ক্লাসে আমরা দেখবো যে আরও কয়েকটা অঙ্ক করে দেওয়া যায়। আর যদি দেখি সেরকম অঙ্ক করার মতো নেই কিছু, তাহলে তোমার যেটা করবো সেটা হচ্ছে নতুন চ্যাপ্টার শুরু করবো, ঠিক আছে।